আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। মধ্যপ্রাচ্যের রাজনীতির গণেশ কিভাবে উল্টে যাচ্ছে সেই বিষয়টা আজকে তুলে ধরব। মূলত কিছু ঘটনা এবং তার বিশ্লেষণ, তার আড়ালের জিনিসপত্র তুলে আনবো, তাহলেই বুঝতে পারবেন কিভাবে মধ্যপ্রাচ্যের গণেশ উল্টে যাচ্ছে। দর্শক মন্ডলী, অ্যাপস্টেইন আপনারা হয়তো জানেন, ডোনাল্ড ট্রাম্পকে ব্ল্যাকমেইল করার একটা ফাইল। সঙ্গত কারণে এই ব্ল্যাকমেইলটা কে করতেছে? ইসরায়েল করতেছে। ডোনাল্ড ট্রাম্পকে ব্ল্যাকমেইল করে গত 12 দিনের যুদ্ধেও ইরানের উপর আক্রমণ চালানো হয়েছে। এইবার আরো বৃহৎ পরিসরে ইরানের উপর আক্রমণ চালানোর একটা পায়তারা চলতেছে। এই বিষয়টা আলোচনায় নিয়ে আসবো খুব ভালোভাবে। দ্বিতীয়ত হচ্ছে দর্শক মন্ডলী, ইরান এবং চীন বাংকার ব্লাস্টার বোমার অধিকারী হয়েছে। বাংকার ব্লাস্টার বোমার কথা আপনারা নিশ্চয় জানেন। এটা 30,000 পাউন্ডের, এটা একমাত্র আমেরিকার কাছেই এ যাবৎকালে ছিল। কিন্তু কিভাবে ইরান এবং চীন এই বোমার মালিক হলো, আমেরিকার কোন ভুলে, সেটা তুলে ধরবো। সেই সাথে এটারই প্রেক্ষিতে আরো তুলে ধরবো আজকে ইরান যে এত ড্রোন প্রযুক্তির মালিক হয়েছে, এত উন্নত উন্নত ড্রোন তৈরি করতেছে, যেটা এখন আমেরিকার জন্যই খোদ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটাও আমেরিকার কোন এক ভুলের কারণে হয়েছিল, সেটাও তুলে ধরবো দর্শক মন্ডলী। তারপরে আরো থাকবে সম্প্রতি 2-3 দিন আগে রাশিয়া এবং চীন আর ইরান ত্রিপক্ষীয় একটা চুক্তি হয়েছে, কৌশলগত চুক্তি হয়েছে, সেই চুক্তির বিষয়টা থাকবে। সেই সাথে এই 3 দেশের যৌথ সামরিক মহড়ার বিষয়টি থাকবে। আপনি যদি সঠিক তথ্য পেতে চান তাহলে এই চ্যানেলটা আপনার জন্য, শেষ পর্যন্ত থাকবেন দর্শক মন্ডলী। দর্শক মন্ডলী, ডোনাল্ড ট্রাম্পকে আমরা আসলে যতই উগ্রবাদী মনে করি বা যত আপনার মনে করি, আসলে তিনি ততটা না। তিনি আসলে গতবারেও 12 দিনের যুদ্ধেও ইরানের উপর আক্রমণ করতে পক্ষপাতী ছিলেন না, ইসরায়েলকে সহায়তা করছিলেন একটা প্রক্সি হিসাবে। ইসরায়েল তো ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে ইসরায়েল আমাদের প্রক্সি কান্ট্রি, যেমন ইরানের প্রক্সি হচ্ছে হামাস বা হিজবুল্লাহ, এরকম তিনি বলেছিলেন। এটাতে ইসরায়েল খুব মাইন্ড করেছিল। যাই হোক, ইসরায়েল কেমন জিনিস আপনারা তো জানেন। সবারই বাস্তব জীবনে অনেক ধরনের আপনার সমস্যা থাকে বা অনেক ধরনের ভুল ভ্রান্তি থাকে। মূলত এখন আপনি আমরা যে ভুলই করি না কেন, রেকর্ড কিন্তু থেকে যায়। এই যে যেটা দিয়ে রেকর্ড করতেছি, যে মোবাইলটা হাতে থাকে, এই মোবাইলটাই রেকর্ডিং এর সবচেয়ে বড় যন্ত্র। আমি যদি খুব বিখ্যাত কিছু হয়ে যায়, আমার যতদিন যাবত মোবাইল ব্যবহার করে আমার লাইফের সমস্ত আকাম কুকাম তারা সামনে নিয়ে আসতে পারবে। এইরকমই একটা অ্যাবস্টেইন ফাইল বলে হয়, আপনারা মনে হয় কিছুটা শুনেছেন। ডোনাল্ড ট্রাম্পের কিছু নারী ঘটিত কর্মকাণ্ড, এখন তিনি যেহেতু প্রেসিডেন্ট, তার তো এইটা একটা সেন্সিটিভ বিষয়। এই ফাইলটাকে সামনে নিয়ে এসে ইরানে আক্রমণ না করলে এটা সামনে চলে আসবে, এইরকম একটা ঘটনা ঘটিয়ে গত 12 দিনে একবার ইরানের উপর আক্রমণ করেছে। তারপরে কিন্তু আর এই ফাইলটা ধামাচাপা ছিল, কোনো বের হয় নাই। এখন আবার এই ফাইলটা দেখবেন, এই অ্যাপস্টেইন ফাইলটা আপনার জনসম্মুখে নিয়ে আসা হচ্ছে আবার বৃহৎ পরিসরে, আরো বিস্তারিত ভাবে। মূলত উদ্দেশ্য কি? ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ তৈরি করা। ডোনাল্ড ট্রাম্প যদি এখন ইরান আক্রমণ করে তাহলে কিন্তু আর এই ফাইলের কার্যক্রম আবার এখনকার মতো স্তীমিত হয়ে যাবে। বোঝেন বিষয়টা? এবং এই কাজটা কিন্তু খোদ আমেরিকার মধ্যে থেকে করা হচ্ছে। তাহলে বোঝেন ইসরায়েলের আমেরিকার অভ্যন্তরে কতটুকু প্রভাব, কি পরিমাণ আমেরিকার রাজনীতি, আমেরিকার আপনার সরকার, আমেরিকার প্রশাসন, এদের মধ্যে তাদের প্রভাবটা কতটুকু। তারা চাইলে যে কোনো কিছু বের করে নিয়ে আসতে পারে, যে কোনো ঘটনা ঘটা দিতে পারে খোদ প্রেসিডেন্টের বিপক্ষে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প এখন আর এইভাবে ব্ল্যাকমেইল হতে চান না। তিনি আসলে এই কারণেই মূলত ইরানে তিনি স্বেচ্ছাভাবে বিভিন্নভাবে আলোচনার মানে কথা বলে বলে জিনিসটা করতেছে, এবং তিনি বোঝেন যে আসলে ইরানে আক্রমণের ফলাফলটা কি হবে। আমি বেশ কয়েকটা ভিডিওতে ইরানে আক্রমণের ফলাফলটা কি হবে আপনার তুলে ধরেছি, বেশ কয়েকটা ভিডিওতে, এবং সেগুলো মানুষ দেখতেছে। আসলে ইরানে আক্রমণটা পুরো বিশ্বের জন্য একদম ভয়ঙ্কর রকমের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু এতে ইসরায়েলের কোনো কিছু যায় আসে না, ওদের কোনো কিছু যায় আসে না। সারা পৃথিবী না থাকলেই ওরা মনে করে সৃষ্টিকর্তা শুধুমাত্র ইহুদি জাতিকে তৈরি করেছে তার নিজস্ব বান্দা হিসেবে, আর সমস্ত মানুষ তাদেরকে তৈরি করেছে, অন্যান্য জাতিদেরকে তৈরি করেছে ইহুদি জাতির খেদমত করার জন্য, চাকরানি করার জন্য, চাকরগিরি করার জন্য। এটা কিন্তু ওদের ধর্মীয় ভাবে ওরা এটা বিশ্বাস করে। মানে ইহুদি জাতি ছাড়া বাকি সমস্ত জাতি শুধুমাত্র ইহুদি জাতির খেদমত করার জন্য পৃথিবীতে আসছে। যেরকম আমরা আমাদের ইসলামে বলে থাকে না, যে মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত সৃষ্টি হচ্ছে মানুষের জন্য, মানুষের খেদমত করার জন্য, মানুষের জন্য। ওরা মনে করে শুধু ইহুদি জাতিটাই মানুষ, ইহুদি জাতিকে তৈরি করা হয়েছে, আর বাকি অন্যান্য
আমরা যাদেরকে মানুষ বলি সেই মানুষরা সহ সমস্ত জীব জন্তু প্রাণী সবই ইহুদিদের জন্য, ইহুদিদের খেদমত করার জন্য। তো কথা হচ্ছে এই কাজে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেলেও ওদের কোনো কিছু যায় আসে না, এটাই হচ্ছে মোদ্দা কথা। যাই হোক, এই হচ্ছে কথা অ্যাবস্টেইন ফাইলটা সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানবেন, বেশি কথা এখানে বলা যাবে না। মিডিয়াতেও দেখবেন এগুলো খুব একটা আসে না, মেইন স্ট্রিম মিডিয়াগুলো এইগুলো প্রচার করতে পারে না, কারণ তাদের আমেরিকার সাথে তাল মিলিয়ে চলতে হয়। আমিও খুব একটা বেশি আপনার বলতে পারবো না, ঠিক আছে? এর মধ্যে অনেক কিছুই আছে, আপনারা খোঁজ খবর নিলে জানতে পারবেন আর কি, এই হচ্ছে কথা। এখন আসেন দর্শক মন্ডলী, আমেরিকা এবং ইসরায়েলের প্রচন্ড একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে একটা ঘটনা, সেটা হচ্ছে হঠাৎ করেই জনসম্মুখে চলে এসেছে ডকুমেন্ট আকারে যে ইরান এবং চীন দুইজনই বাংকার ব্লাস্টার বোমার মালিক হয়ে গেছে। এটা শুধু আমেরিকার জন্য একটা পেইন, কারণ আমেরিকার এতগুলো ঘাঁটি ইরানের চতুর্দিকে, এই বাংকার ব্লাস্টার বোমাই একটা করে বোমাই যথেষ্ট, ঠিক আছে? এই হচ্ছে কথা। কেন ইরান কিভাবে বাংকার ব্লাস্টার বোমার মালিক হলো? 30,000 পাউন্ড ওয়েট প্লাস, এক কথা এটাকে যদি আপনি টনে নিয়ে আসেন প্রায় 14 টন। এখন কথা হচ্ছে এটা মালিকটা কিভাবে হলো? ভাই আমেরিকার ভুলের কারণে হয়েছে। ড্রোনও আজকে ইরান যে ড্রোনের মালিক হয়েছে এটাও আমেরিকার ভুলের কারণে হয়েছে। শোনেন, ইন্টারেস্টিং ঘটনা। এই যে 12 দিনে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ইরানের পারমাণবিক ইয়েগুলা কর্মসূচিগুলো ধ্বংস করার চেষ্টা করেছিল না, মানে ভূগর্ভস্থ মাটির অনেক নিচে, ইরানের পারমাণবিক ক্ষেত্রগুলো মাটির অনেক নিচে। তো এইরকম বাংকার ব্লাস্টার বোমা মেরেও কিন্তু আসলে লাভ হয়নি, পারমাণবিক ক্ষেত্রে খুব একটা ক্ষতি হয় নাই, কিন্তু এগুলো আসলে অত্যন্ত শক্তিশালী বোমা। এটার জন্য আলাদা বিমান লাগে ভাই, ঠিক আছে? এই নর্মাল যুদ্ধ বিমানে এই বোমা আপনার বহন করা যায় না। যাই হোক, যে কয়েকটা বেশ কিছু বোমা এই 12 দিনের যুদ্ধে ওই একদিনের অ্যাটাকেই আমেরিকা ইরানের আঘাত করেছিল, তার মধ্যে একটা বোমা অবিস্ফোরিত ছিল, বিস্ফোরণ হয় নাই। নিশ্চয় বোমার টেকনোলজিতে কোন জায়গায় ভুল ছিল, ভুলের কারণে সালতে এটা হয়, একটা বোমা বিস্ফোরিত হয় নাই। তো ইরান তো যথারীতি, ইরান এবং চীন হচ্ছে গা নকলের ওস্তাদ। নকল, আমরা বলি নকল, নকল বললে বুঝতে সহজ হয়, কিন্তু এইটাকে ইঞ্জিনিয়ারিং ভাষা বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং, মানে উল্টা ইঞ্জিনিয়ারিং দ্বারা আপনি ওই জিনিসটা তৈরি করে ফেলবেন। মানে আপনি, আমি জানি না, আমি আমেরিকার একটা মোবাইল পাইলাম, হাতে পাইলাম, আমি এখন এই মোবাইলটা তৈরি করব, তখন আমি কি করবো? এই মোবাইলটাকে ধরে এই মোবাইলটা খুলে 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 প্রত্যেকটা জিনিস পাট 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 করে আলাদা করে আমি সেই জিনিসগুলো বুঝে আমি একটা ডিজাইন করে আমি এইরকম একটা মোবাইল আবার আপনার তৈরি করে ফেলতে পারবো। ঠিক এই পদ্ধতিতে এই বাংকার ব্লাস্টার বোমার এই স্যাম্পলটা হাতে পাওয়ার পরে ইরানি কর্তৃপক্ষ চীনের সাথে যোগাযোগ করে, চীনের বিজ্ঞানী ইরানের বিজ্ঞানীরা মিলে বৈশা বাস রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই বোমার এর চাইতে আরো বলা হচ্ছে উন্নত, এর চাইতে আরো নিখুঁত এবং এর চাইতে আরো শক্তিশালী বোমা তারা দুই দেশই তৈরি করে ফেলেছে যৌথ উদ্যোগে। এই হচ্ছে কথা। এটা এখন অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের এবং আমেরিকা। খোদ আমেরিকার হচ্ছে গা বিভিন্ন ঘাঁটিগুলো রক্ষার্থে, আর ইসরায়েলের তো বুঝতেছেন। এখন আমার একটু এখানে কোশ্চেন আছে, আসলে ইরানের কাছে কি এই বোমা ফেলার মতো কোনো যুদ্ধ বিমান আছে? আমার তো জানা মতো নাই। এখন ভিতরে এর মধ্যে কেউ সহায়তা করছে কিনা, দিছে কিনা, বা এই বোমাটাকে অন্য প্রযুক্তিতে তারা পরিবর্তন করে নিছে কিনা, যে অন্যভাবে এটাকে আঘাত করা যায়, এটা নিয়ে আঘাত করা যায়, আমি জানি না ঠিক মতো, ঠিক আছে? এটা আসলে প্রকাশ্যে সেভাবে আসে নাই। তবে এই বোমার মালিক ইরান এবং চায়না হয়ে গেছে, এটা সত্য, ঠিক আছে? এই হচ্ছে কথা। দ্বিতীয়ত হচ্ছে ভাই, এই যে আজকে ইরান ড্রোন প্রযুক্তির মালিক, এত ড্রোন, ইরানের ড্রোন এখন মনে করে রাশিয়া ইউজ করে, অমৌজায় একটা ভয়ঙ্কর একটা অবস্থা। খোদ ভূমধ্য সাগরের মার্কিন রণবহর ইরানের ড্রোনে ভয়ে অস্থির হয়ে আছে, ঠিক আছে? এটা কেন ভাই? এই ড্রোন কিন্তু ওই আমেরিকার ভুলের কারণেই হয়েছিল। আমেরিকা সাধারণত দেখবেন ওনারা কিন্তু সারা পৃথিবীতে নজরদারি চালায়, আপনার বন্ধু রাষ্ট্র তার উপরও নজরদারি চালায়, ঠিক আছে? ওদের ড্রোন আপনার আকাশ সীমার মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়, গোয়েন্দা ড্রোন গুলা। এইরকমই একটা গোয়েন্দা ড্রোন ইরানের উপর দেয়, তো ইরান তো শত্রু রাষ্ট্র, এগুলোর উপর আরো নজরদারি বেশি হয়। এরকম একটা নজরদারি করতে গিয়ে আমেরিকার একটা গোয়েন্দা ড্রোনকে ইরান গুলি করে ভূপাতিত করে এবং মোটামুটি অক্ষত অবস্থায় সেটাকে নিচে নামায় নিয়ে আসে। সেই ড্রোন তখন ইরানের হাতে তেমন কোনো ড্রোন প্রযুক্তি ছিলই না। ইরান তখন মোটামুটি ভাবে ক্ষেপণাস্ত্র নেই, তাও সেই মান্যতা আমলের ক্ষেপণাস্ত্রগুলো, ওগুলো নিয়েই সে আপনার ব্যস্ত ছিল। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কিভাবে উন্নত করা যায়, এই ড্রোনটা হাতে পাওয়ার পরে এই রিভার্স ইঞ্জিনিয়ারিং, ড্রোন খোলো, খুলে খুলে পাট 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 করে এই ড্রোনের প্রযুক্তি, ওই ড্রোনের প্রযুক্তিটা নিয়েই আজকে ইরান একের পর এক ড্রোন তৈরি করে যাচ্ছে। শুধু তাই নাই, ড্রোন মানেই তো হচ্ছে কি রিমোট কন্ট্রোল, রিমোট চালিত, এবং ওইটার থেকে ধারণা নিয়েই এই যে আমরা বলা হয় হাই স্পিড, আপনার মনে করেন যে
আপনার স্পিড বোট আর কি, ফার্স্ট অ্যাটাক স্পিড বোট হিসাবে একমাত্র ইরানের কাছেই আছে। মানে স্পিড বোটের চাইতে একটু বড়, কিন্তু স্পিড বোটের চাইতে দ্রুতগামী, এবং এটা চলন্ত অবস্থায় ফায়ার করতে পারে, মিসাইল ছুটতে পারে, টর্পেডোর ছুটতে পারে। এটাও কিন্তু ওখান থেকেই, ওই থিম থেকেই আপনার মনে করেন তৈরি করা। ধরতে গেলে ইরানের বর্তমান এই যে প্রযুক্তিগত যে উৎকর্ষতা, এখানে আমেরিকার হাত আছে বা আমেরিকার অনেক সহায়তা আছে, মানে ভুল আছে, আমেরিকার ভুলের কারণে এরকম আজকে এই পর্যায়ে তারা চলে আসতে পারছে, মানে সহায়ক হয়েছে আর কি ইরানের জন্য। এই হচ্ছে কথা দর্শক মন্ডলী, এই হচ্ছে বিষয়টি। আর একটা হচ্ছে দর্শক মন্ডলী, হঠাৎ করেই সম্প্রতি 2-3 দিন আগে একটা কৌশলগত চুক্তি হয়েছে রাশিয়া, চীন এবং ইরানের মধ্যে। আমরা সকলেই শুনতেছিলাম রাশিয়ার গাদ্দারির কথা, বেইমানির কথা, যদি আমি এখনো রাশিয়ার প্রতি আস্থা রাখতে পারি না, সেটা বলবো নি কি কারণে। কিন্তু একটা কৌশলগত তাদের একটা এমওইউ বলেন আর চুক্তি বলেন, একটা চুক্তি হয়েছে, যে চুক্তির মধ্যে আপনার নর্মালি যে জিনিসগুলো থাকে সেগুলো তো আছে, যেমন বাণিজ্য, যেমন আমেরিকা কর্তৃক এই 3 দেশের উপরে যত রকমের অবরোধ দেওয়া হবে, এই 3 দেশ যৌথভাবে সেটাকে মোকাবেলা করবে। তারপরে হচ্ছে এই 2 দেশ মানে চীন এবং রাশিয়া ইরানের পারমাণবিক প্রযুক্তি এবং পারমাণবিক ক্ষেত্রগুলোতে পূর্ণাঙ্গ সহযোগিতা অব্যাহত রাখবে এবং দেবে, আরো বেশি করে দেবে। ঠিক আছে, এটা তেল ক্ষেত্রগুলোতে আরো উন্নত করার জন্য, এটার জন্য সহায়তা দেবে। সেই সাথে আছে যেটা ফাইনাল যেটা জিনিসটা, সেটা হচ্ছে কৌশলগত সামরিক সহযোগিতা। ভাই এইটা আসলে কৌশলগত সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতা, এই চুক্তির মধ্যে এই বিষয়টিও আছে, কিন্তু কথা হচ্ছে এটা বিস্তারিতভাবে সামনে আনা হয়নি। আমি বিস্তারিতভাবে মানে কি এখানে বলা আছে, কি লেখা আছে, এটা আসলে সামরিক চুক্তিগুলো কখনোই সামনে নিয়ে আসা হয় না। কথা হচ্ছে কিছু এই চুক্তিগুলো কখনোই বাইরে ওইভাবে নিয়ে আসা হয় না। তাহলে কৌশলগত সামরিক সহযোগিতা বা প্রতিরক্ষা এর মধ্যে কোনো না কিছু আছে। মূলত আমি আমার একটা ভিডিওতে বেশ কয়েকদিন আগে, তারিখটা বলতে পারতেছি না, আমার ভিডিওর মধ্যে আছে যে চীনের উদ্যোগে চীনের প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে দীর্ঘক্ষণ টেলিফোনে আলাপ করেছিল, যে তারা ইরানের বিষয়ে আসলে একসাথে কিভাবে কি করতে পারে। এটা নিয়ে আমি বলেছিলাম যে একটা কিছু হয়তো ঘটতে যাচ্ছে ওই ভিডিওতে। আজকে এই যে ত্রিপক্ষীয় চুক্তিটা, এটা মূলত ওই আলোচনারই ফল। আসলে চীন হয়তো রাশিয়াকে বুঝিয়েছে যে ইরানকে আমাদের দরকার, ইরানকে টিকে রাখতে হবে, কাজে তার জন্য প্রয়োজন আছে, এই কারণে এই চুক্তিটা করা হয়েছে। এবং এই চুক্তির আলোকে একটা সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক মন্ডলী, আজকে আজকে ইরান একটা সামরিক মহড়া শুরু করতেছে হরমুজ প্রণালীর একদম মুখে এবং মার্কিন নৌবহরের কাছাকাছি। অনেকেই দেখলাম, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এইটাকে আসলে চীন, রাশিয়া এবং আপনার ইরানের যৌথ মহড়া হিসাবে চালিয়ে দিচ্ছে। আসলে এটা তা না, এটা ইরান একাই এই মহড়াটা করতেছে, লাইভ আপনার মহড়া হবে। আর বাকি এই ত্রিদেশীয় যে মহড়াটা, সেটা এই ফেব্রুয়ারি মাসে হবে। ডেট এখনো ঠিক করা হয়নি, বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে। এই চুক্তিটা এই মুহূর্তে আমেরিকা সহ পুরো বিশ্বকে একটা অন্যরকম বার্তা দিয়েছে, যে বার্তাটা এই চীন, রাশিয়া ইরানের পাশে আছে, এই হচ্ছে বার্তা। এই বার্তাটা আপনার যেমন আমেরিকার প্রতি একটা এবং ইসরায়েলের প্রতি একটা সতর্কতা, তেমনি আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা আপনার ইরান ধরি মাছ নাসুই পানি ইরানের সাথে, তাদের জন্য একটা সাহস যোগানো। মনে করেন যে যারা এখন হয়তো ইরানের পক্ষে প্রকাশ্যে কথা বলতে পারতেছে না, তারা এখন কথা বলার সাহসটা পাবে। এরকম মনে করেন যে সৌদি আরব বেশ কয়েকদিন যাবত এইবার অন্তত ইরানের হয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছে। কাতার তো আগে থেকেই করে, তুরস্ক তো করে। এখন কথা হচ্ছে এরা আরো শক্তি নিয়ে কাজগুলো করতে পারবে, এই একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে আক্রমণের সম্ভাবনাটা আরো ক্ষীণ হয়ে আসতো। তারপরেও বলা যায় না, কারণ হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে অ্যাপস্টেইনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, তারও তো একটা মান সম্মানের বিষয় আছে, প্রেসিডেন্ট আছে, ইমপিচের বিষয় আছে, ইত্যাদি অনেক কিছু আছে। ভাই, ওদের হাতে অনেক শক্তি, অনেক ক্ষমতা। ওরা বিশেষ করে আমেরিকার উপরে ওদের প্রভাবটা দুর্দান্ত। আমেরিকার প্রত্যেকটা রন্ধ্রে মনে করেন, আমেরিকার অর্থনীতি থেকে শুরু করে আমেরিকার রেল ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, সবকিছু ওদের হাতে। কাদের কথা বলতেছি বুঝতেছেন তো? ওদের আবার বেশি নাম নিলে চ্যানেল আবার হয়ে যায়, মানে রেস্ট্রিকশন পায়। আমি একবার আমার এই চ্যানেল 3 মাস 5 মাস না 6 মাস রেস্ট্রিকশনে ছিল। আমি শুরু করার পরের দিন, আমি তো জানতাম না, আমি একটু গালি দিছি আর আপনার রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা দর্শক মন্ডলী। কথা হচ্ছে যে ওদের হাতে অনেক ক্ষমতা, কাজে ওরা বাধ্য করতে পারে, হতে পারে কোনো ধরনের আক্রমণ হয়ে যেতে পারে। তবে সেই আক্রমণটা হলে পৃথিবীর জন্য ভয়ানক ধরনের খারাপ হবে,
অত্যন্ত খারাপ হবে। পৃথিবীর অর্থনীতি ধ্বংসের পথে চলে যাবে। কাজে হিসাব নিকাশ এখানে অনেক কিছু আছে। গণেশ উল্টে যাচ্ছে, দর্শক মন্ডলী, খেলা উল্টে যাচ্ছে। ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সঠিক তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে অন্য খবরগুলোকে একটু যাচাই করে দেখবেন। খোদা হাফেজ।